হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা ক্লাস 11-এর একটি চ্যাপ্টার সেট থিওরি নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। সেট থিওরিটা কি না, জর্জ ক্যান্টর নামে এক বিজ্ঞানী এখানে সেট তত্ত্বের আবিষ্কার করেছিলেন। তো এই সেট তত্ত্বটা আধুনিক প্রযুক্তিবিদ্যায় বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কাজে লেগে থাকে। এই সেট থিওরির কথা বললেই মনে পড়ে যায় আমার বই গোছানোর কথা। ধরো তোমাকে বাড়িতে বললো তোমার বইগুলো গুছিয়ে নাও, তুমি কী হিসাবে গোছাবে? ক্লাস 11-এর ক্ষেত্রে তুমি ফিজিক্সের বই 2 বা 3টে তোমার যা আছে তাই গুছিয়ে নিলে একবার। আচ্ছা, তোমার কাছে কেমিস্ট্রির বই কী আছে, তুমি 2 বা 3টে করে একসাথে পরপর গোছালে। তোমার কাছে ম্যাথের বই কী আছে, তুমি 2 বা 3টে যা বই আছে তুমি গোছালে। তারপর জেইর বইগুলোকে প্যাটার্ন করে গোছালে। এই ধরনের জিনিসগুলোকেই বলছে সেট থিওরি। মডার্ন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সেট থিওরির প্রচুর 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 অ্যাপ্লিকেশন তোমরা পাবে। দেখো, কিছু কিছু সিম্বল আছে যেটা কিনা সেট থিওরির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যায়। কী সিম্বল? ধরো এরকম একটা জিনিস যেটা ছোটোবেলা থেকে পড়ে এসছে, এটার মানে হচ্ছে ইকুয়ালস টু। ঠিক আছে স্যার, এটা জানি। আচ্ছা, এরকম একটা জিনিস সেটাকে বলা হয় কি নট ইকুয়ালস টু। এই জিনিসটা কি? এই জিনিসটা মানে লেস দেন। এই জিনিসটা কি? এই জিনিসটা মানে গ্রেটার দেন। এটার মানে কি? গ্রেটার দেন ইকুয়ালস টু। এটার মানে কি? লেস দেন ইকুয়ালস টু। এটার মানে কি? নট লেস দেন। আচ্ছা, এটার মানে কি? নট গ্রেটার দেন। এটার মানে কি? না স্যার, এটা হচ্ছে সিম্বলিক হিসেবে না স্যার এপসাইলন না, এটার মানে হচ্ছে বিলংস টু, মানে কোনো জিনিসের অন্তর্ভুক্ত। এটার মানে কি? না বিলংস টু, ডাজ নট বিলংস টু, অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এটার মানে কি? স্যার এটার মানে হচ্ছে অথবা। আচ্ছা, আর কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে এবং। এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো সিম্বল তোমাদের প্রচুর প্রচুর কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা যেটা সিম্বল আছে সেট সিম্বলটা হচ্ছে এরকম। এই সিম্বলটার মানে কি? না ফর অল ভ্যালুজ অফ এক্স, যে কোনো ধরো এক্স বিলংস টু, এটা লিখলাম। তার মানে সমস্ত এক্সের সমস্ত ভ্যালুর জন্য এটা এদিকে লেখে না, এদিকে লেখে বিলংস টু এক্স। এটার মানে হচ্ছে এরকম। আচ্ছা, আরেকটা জিনিস আছে এরকম আছে, এটার মানে কি? না সাজ দ্যাটের কি আর সিম্বল আছে? না হ্যাঁ স্যার, আরেকটা সিম্বল আছে। কীরকম সিম্বল আছে? না স্যার, সাজ দ্যাটের সিম্বলটা হচ্ছে এরকমভাবে লেখা হয়। আচ্ছা, এটার মানে কি? স্যার ইমপ্লাইজ দ্যাট। এই ধরনের সিম্বলগুলো তোমাদের বইয়ে অনেকগুলো আছে। ঠিক আছে। কিছু কিছু সেট বা কিছু কিছু জিনিস সম্বন্ধে আমাদের জানার জন্য এরকম কিছু কিছু সিম্বল আছে। এটাকে বলা হচ্ছে ইউনিয়ন বা যোগ বলা হয়, এটাকে কাপও বলা হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ বা ক্যাপ বলা হয়। এই ধরনের জিনিসগুলো তোমরা এখনও জানো না, সেই জিনিসগুলোকে একটুখানি মন দিয়ে শুনে রাখো, জাস্ট এর পরে কাজে লাগবে। ধরো এরকম একটা জিনিস লেখা হয়, এটাকে কি বলা হয়? না সমস্ত অখণ্ড সংখ্যার সেট, মানে সেট অফ পজিটিভ ইন্টিজার যদি লিখি তাহলে প্লাস হয়ে যাবে, যদি নেগেটিভ ইন্টিজার লিখি তখন মাইনাস হয়ে যাবে। এরকম যদি লেখা হয় তাহলে সেটা কি? না স্যার ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরকম যদি লিখি তাহলে সেটা কী হবে? না স্যার র্যাশনাল নাম্বার বা মূলত সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় এবং q নট ইকুয়ালস টু 0 হয়। তোমরা এটা আগে ক্লাস 10-এর সময় মুখস্থ করে নিয়েছিলে ছাড়া, সেই জিনিসটাই আছে। আচ্ছা, কিউ প্লাসকে কী দ্বারা লেখা হয়? স্যার কিউ প্লাসকে লেখা হয় ধনাত্মক মূলত সংখ্যা। কিউ মাইনাসকে কী আকারে লেখা হয়? কিউ মাইনাসকে লেখা হয় ঋণাত্মক মূলত সংখ্যা সেট। আচ্ছা, আর কি আছে স্যার? আর হচ্ছে আর প্লাস মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, পজিটিভ সেট অফ রিয়েল নাম্বার। আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ সেট অফ রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয় বাস্তব সংখ্যাকে। ঠিক আছে, অনেকগুলো জিনিস বলে দিচ্ছি। বাস্তব সংখ্যা বলতে পারো, এটাকে রিয়েল নাম্বারসও বলতে পারো, রিয়েল নাম্বার। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো জিনিস আমি তোমাদেরকে জানালাম। একটা মেইন যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে ফাই মানে নাল বা ভয়েড বা শূন্য। ঠিক আছে, নাল অর ভয়েড। এই নাল অর ভয়েড যে জিনিসটা বললাম, এই নাল অর ভয়েডটা কি না, যেটার মধ্যে ধরো কিছু এলিমেন্টস থাকে না বা কিছু জিনিস থাকে না, তবু তাকে হচ্ছে আমরা গণ্য করছি জিনিসটা জিরো। ধরো এলিমেন্টস নেই কোনো রকম। ঠিক আছে। আচ্ছা চলো এবার দেখা যাক সেট মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সেট থিওরিটা কী বা সেটটা কী জিনিসটা জানা দরকার খুব। সেটটা কী না, ধরো অনেক বস্তুসমূহ আছে, অনেক কিছু জিনিস আছে তোমার কাছে, সেই সব জিনিসগুলোকে নিয়ে যদি কালেকশন করো, মানে
কালেকশন করো বা এগ্রিগেট করো, অর এগ্রিগেট, তোমাদের নাম্বারের এগ্রিগেট লেখা হয় না, এগ্রিগেট যদি করো সেই জিনিসটাকে বলা হয় সেট। মানে তুমি ধরো তোমার বইয়ের তাক গোছাচ্ছ, আমি আবার সেম চলে যাচ্ছি, এখানে হচ্ছে ফিজিক্সের বই রাখলে, তারপর ম্যাথের বই রাখলে, এখানে হচ্ছে ম্যাথের বই রাখলে, ঠিক আছে, তারপর হচ্ছে কেমিস্ট্রির বই রাখলে, তারপর বায়োলজির বই রাখলে, এরকম করে গোছালে, ঠিক আছে। এই যে এই জিনিসটা সিকোয়েন্সটা গোছাচ্ছ, সেই গোছানো জিনিসটাকেই বলা হচ্ছে সেট। তাহলে সেট হতে গেলে কী হতে হবে না, কালেকশন অফ বস্তুসমূহ বা যে কোনো ধরনের কালেকশন, সেটা হচ্ছে নাম্বারের হতে পারে, সেটা হচ্ছে এলিমেন্টসের হতে পারে, সেটা হচ্ছে মানুষের হতে পারে, যে কোনো জিনিস লাইফ অর ডেড যে কোনো জিনিসের কালেকশনকেই বলা হচ্ছে সেট। কিন্তু যে কোনো জিনিসকে হতে গেলে তার মধ্যে কিছু প্রপার্টি থাকতে হবে। স্যার সেই প্রপার্টিগুলো কী কী না, স্যার সেই প্রপার্টিগুলো হচ্ছে তিনখানা প্রপার্টি আছে। প্রপার্টিগুলো, 1 নম্বর প্রপার্টি হচ্ছে কি না, ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে যে কালেকশনটা করব সেই কালেকশনটা কী হতে হবে, সুসংগত, মানে গোছানো, যেটাকে ডিফাইন করা যায় সেই জিনিসটা হতে হবে। আচ্ছা তারপর কী হতে হবে না স্যার, দুটো বস্তু বা তিনটে বস্তু যেগুলো আছে পরস্পর ভিন্ন হতে হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টস প্রত্যেকটার থেকে ডিফারেন্ট ফ্রম ইচ আদার, ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে, ডিফারেন্ট হতে হবে। থার্ড যে এলিমেন্টসটা আছে, থার্ড যে প্রপার্টিটা আছে সেটা কী হতে হবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে কি, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। অর্ডার এই কথাটার অর্থ কি না, যে তুমি ধরো যে অর্ডারে সাজাচ্ছ তোমাদের ক্লাসে, আচ্ছা ধরো তোমাদের ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে যে রোল নাম্বার ওয়াইজ বসো, তখন কি সেটা তোমাদের অর্ডার ওয়াইজ তোমরা সিটিং করছো। আর যদি তোমাদের বলা হয় যে তোমরা রোল নাম্বার ওয়াইজ না বসে যেরকম যে ইচ্ছা বসো, তাহলে কি হচ্ছে সেটা না, সেটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ঠিক আছে। কোনো রকম কোনো ডাউট আছে? এতে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার পেয়ে গেলাম। আচ্ছা এবার কি করব না, এবার এই যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, আচ্ছা প্রথম যে টার্মটা আছে সেটা নিয়ে বলছি। ওয়েল ডিফাইন্ড কথাটার অর্থ কী? ওয়েল ডিফাইন্ড মানে সুসংগত কথাটার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, যেই নিয়ম অনুযায়ী কোনো বস্তুটাকে ধরো ডিফাইন করতে পারবে। ধরো কোনো একটা স্কুলের ক্ষেত্রে, ধরো তোমাদের স্কুলেরই লম্বা ছেলেদের বা লম্বা মেয়েদেরকে নিয়ে একখানা সেট গোছাতে বলা হয়েছে। এবার লম্বাটা, এই যে লম্বাটা ডিফাইন করতে হবে তো আমাকে কি লম্বা মানে 5 ফুটেও লম্বা হতে পারি, 6 ফুটেও লম্বা হতে পারি, 7 ফুটেও লম্বা হতে পারি। কিন্তু যদি তোমাকে আমি বলে দিই, ধরো তোমাকে বলা হচ্ছে 5 থেকে 6 ফুটের মতো লম্বা ছেলে মেয়েদের একসাথে যে গুছিয়ে একটা লাইন করো, বাকি তার থেকে নিচে যারা হাইট আছে, তার থেকে ওপরে যারা হাইট আছে তাদেরকে সেপারেট করে দেওয়া হলো। যদি তোমাকে আবার বলে দেওয়া হয়, ধরো তোমাকে যে বলছে যে এখানে একটা রো করছো, সেটা হচ্ছে 4 to 5 ফিট এরকম একটা, আচ্ছা আর একটা রো করছো 5 to 6 ফিট এরকম একটা, 5 to 6 ফিট, আর এরকম একটা রো করছো যারা 6 to আপ, ঠিক আছে। এই যে এই জিনিসটা কি ডিফাইন্ড? হ্যাঁ স্যার, 4 থেকে 5 ফিটের এতজন স্টুডেন্ট আছে আমাদের কাছে, ডিফাইন্ড আছে এতটা লম্বা। বা বলে দেওয়া হলো যে তোমার আইকিউ কতটা আছে, ঠিক আছে, সেটা অনুযায়ী তুমি সাজাও। তা আইকিউকে কোনো ডিফাইন করার কোনো আমার কাছে ইকুয়েশন আছে না স্যার? কোনো ইকুয়েশন নেই। ধরো বলে দেওয়া হলো তোমাদের, আমার ধরো খড়গপুর এরিয়াতে কতগুলো স্কুল আছে সেটাকে ডিফাইন করতে বলে, তার মানে খড়গপুরের বাইরে যে স্কুলগুলো আছে সেগুলো আমি ডিফাইন করছি না। তাহলে এই যেই কালেকশনটাকে, এটাকে বলা হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড বা সুসংগত, ঠিক আছে। ফার্স্ট পয়েন্টটা হয়ে গেল। আচ্ছা ডিফারেন্ট ফ্রম ইচ আদার মানে, ডিফারেন্ট ফ্রম আদার মানে ধরো যমজ ভাই বোন আছে, তারাও কিন্তু ডিফারেন্ট হয়, কিছু না কিছু আলাদা থাকছে, পুরো যদি স্পেসিফিক সেম হয়, সেম যাতে না হয়। ধরো সাপোজ 2 আর 2 আছে, দুটো 2 থাকলে তখন এই দুটোর মধ্যে একটা যদি থাকে তখন গিয়ে সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম আদার, এটা ঠিক আছে। আচ্ছা ধরো এরকম হতো, তোমার কাছে দুটো বই আছে, দুটোই হচ্ছে ম্যাথের বই, দুটোই এসএন দেওয়া আছে সৌরেন্দ্রনাথ দে, তাহলে দুটো কি আলাদা সেপারেট? হ্যাঁ স্যার হতে পারে, যদি ওটা 11-এর হয় একটা 12-এর হয়, কিন্তু যদি দুটোই সেম হয়ে যায় তখন কি হবে, সেটা আলাদা হচ্ছে না, সেপারেট হচ্ছে না, একই ক্লাসের হলে। আচ্ছা চলো দেখা যাক একটুখানি ডেফিনেশনগুলো একটু চেক করার, দেখা কীরকম ডেফিনেশন। মানে ধরো সেটের ক্ষেত্রে, এই যে সেট থিওরিতে বা সেটটাকে তুমি গোছাচ্ছ, সেই সেটটাকে 2-3টে রকমভাবে প্রেজেন্ট করা যায়। কী বলা আছে? প্রেজেন্টেশন অফ অফ সেটস। সেটের প্রেজেন্টেশন কী করে করা যেতে পারে
স্যার সেটের প্রেজেন্টেশন করা যায়, দুটো প্রসেস আছে। কি কি প্রসেস? স্যার ফার্স্ট প্রসেসটা হচ্ছে রস্টার থিওরেম, সেকেন্ড প্রসেসটা হচ্ছে প্রপার্টি মেথড। এবার মজার জিনিস দেখো, এই রস্টার থিওরেমের আর কি কি নাম আছে স্যার? স্যার এই রস্টার থিওরেমের আর নাম আছে হচ্ছে ট্যাবুলার থিওরেম, ট্যাবুলার থিওরেম বা ট্যাবুলার মেথড, সরি ট্যাবুলার মেথড। আর স্যার এর ক্ষেত্রে আর কি নাম আছে প্রপার্টি মেথডের ক্ষেত্রে? প্রপার্টি মেথডের ক্ষেত্রে আছে সেট বিল্ডার মেথড। দুটো এক্সাম্পল দেবো, একটু মন দিয়ে শোনো। যখন বইয়ের তাকটা যখন তুমি গোছাচ্ছিলে তখন তোমার কাছে ম্যাট্রিক্সের কিছু সাজেশন সেট পেয়েছো, যেগুলো প্রিন্ট আউট করে রেখেছো, কোনো অন্য স্যারেরও পেতে পারো। কিন্তু সেগুলো প্রিন্ট আউটগুলোকে তুমি কি করলে, তোমার প্রিন্ট আউট করার সময় যে বাঞ্চটা, যে পেপারটা দেওয়া হয় কভারটা, বা A4 শিটের যে কভার আছে বা চ্যানেল ফাইল আছে, সেই ফাইলের মধ্যে তুমি রেখেছো। তাহলে তুমি সেই ফাইলটার উপরে কী লিখে রেখে দিলে না, ওখানে ম্যাথস লিখে রেখে দিলে। আরেকটা জায়গায় তুমি ফিজিক্সের টিচারের কাছ থেকে তুমি নোটস পেয়েছো, সেই নোটসগুলোকে একটা টোটাল ফাইলের মধ্যে গুছিয়েছো, দিয়ে উপরে লিখে রেখে দিয়েছো কি না, ওটা ফিজিক্সের নোটস। ঠিক আছে, কিন্তু কেউ একজন যখন আননোন পার্সন আসছে তখন তার ভেতরে কি আছে দেখতে পাচ্ছে না, বাট ওটা ফিজিক্সের নোটস, মানে কোন ক্লাসে তুমি পড়ছো সেই অনুযায়ী ডিফাইন করে বুঝে নিচ্ছে। বাট ধরো তোমার কাছে একটা এরকম আছে যে তুমি ম্যাপের বা ফর্মুলা শিটকে তুমি ওয়ালে চিটিয়ে রেখেছো, তাহলে কেউ একজন যদি আসে সেই ফর্মুলা শিটের মধ্যে কী কী লেখা আছে সেগুলো ডাইরেক্ট দেখে নিতে পারছে। এইবার হচ্ছে এই দুটো বলার পেছনে রিজনটা হচ্ছে তুমি এক্ষুনি জানতে পারবে কি কারণে বললাম। ঠিক আছে, দেখো রস্টার পদ্ধতিকে কি বলা হয়? ছক বন্দীকরণ পদ্ধতি বা ট্যাবুলার মেথড, LAR ট্যাবুলার মেথড বলা হয়। এই ট্যাবুলার মেথডটা কি মানে টেবিলকৃত বা টেবিল আকারে যে সমস্ত ক্ষেত্রে আমরা কিনা ডাইরেক্ট এলিমেন্টসগুলোকে দেখতে পাই। ধরো বলে দেওয়া হলো তোমাকে একখানা ভাওয়েলের কালেকশন, ধরো বলে দেওয়া হলো তোমাকে একখানা কনসোনেন্টের কালেকশন, এই ধরনের জিনিসগুলো কি তুমি এলিমেন্টসগুলোকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ। ধরো বলে দেওয়া হলো ন্যাচারাল নাম্বারের কালেকশন, মানে কি ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 এরকম করে করে 4 এলিমেন্টসগুলো ডট 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 ইনফিনিটিভ অবধি তুমি চলে যাচ্ছ। এই যে এলিমেন্টসগুলোকে তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এলিমেন্টসগুলো, তাই জন্য এটা কী নাম? রস্টার পদ্ধতি। এটা আরও মনে রাখা যায়, চিকেন রোস্টে কী হয় না, চামড়া ছাড়ানো থাকে। তাহলে যে ক্ষেত্রে এলিমেন্টসগুলো ওপেনলি দেখা যায়, চিকেন মানে কি রোস্ট করছো মানে চিকেনের চামড়া ছাড়ানো আছে, কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা প্রপার্টি মেথড মানে কি? যে ক্ষেত্রে এলিমেন্টসগুলোকে দেখা যায় না, বা যে ক্ষেত্রে এলিমেন্টসগুলোর ক্ষেত্রে কোনো রকম দেখা ওটা যাচ্ছে না, তার ক্ষেত্রে কীভাবে ডিফাইন করা হচ্ছে না স্যার, সেটাকে ডিফাইন করা হচ্ছে কিছু থিওরেম ওয়াইজ, থিওরেম দিয়ে। আচ্ছা এটা একটু পরে বলছি, রস্টার পদ্ধতিটা নিয়ে আরেকটু আলোচনা করে দিই। মানে ধরে নাও তোমার কাছে এরকম এলিমেন্টস দেওয়া থাকলো, ধরো বলা আছে এ সেট, একটা সেট দেওয়া আছে যেটা কিনা হচ্ছে 0 1 2 3 4 5 6 এরকম একটা এলিমেন্টস দেওয়া আছে। তাহলে স্যার এর এলিমেন্টসগুলো কি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আরেকটা সেট দেওয়া আছে, এক্স সেট দেওয়া আছে 1/2 1/3 1/4 এরকম ডট 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 এরকম ইনফিনিটিভ দেওয়া আছে। তাহলে এই সেটটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এই সেটের এলিমেন্টসগুলো প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে, এই ধরনের যে সেটগুলো আছে সেই সেটগুলোকে কি বলছি আমরা? রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি বা ট্যাবুলার মেথড। ঠিক আছে, এইবার যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কি না প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড, এই প্রপার্টি মেথডে কি বলছি না স্যার, যে মেথডের ক্ষেত্রে বা যে পদ্ধতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে এরকম এলিমেন্টসগুলোকে যদি আলাদা করে লিখতে পারি তখন তাকে কি বলা হচ্ছে? প্রপার্টি মেথড। সেই প্রপার্টি মেথডটাই কি এলিমেন্টসগুলোকে কি ওপেনলি দেখা যায় না স্যার? দেখা যায় না। ধরো একখানা এলিমেন্টস দেওয়া আছে a = x সাচ দ্যাট, যেটা কিনা একটা ফাংশন px এর সাথে ডিপেন্ড করছে। সেই pxটা কি না স্যার, px = দেওয়া আছে ধরো সাপোজ x² + 3x + 2, x belongs to n, মানে x একটা ন্যাচারাল নাম্বার, x এর ভ্যালু 1 বসাতে হবে, 1 বসালে কি পাবো? এখান থেকে p এর ভ্যালু পাবো 3 2 5 1 6, 6টা হচ্ছে এলিমেন্টস হচ্ছে এর 6 প্রথম এলিমেন্টস। সেকেন্ড এলিমেন্টস কি? x এর ভ্যালু 2 বসাবো, 2 বসালে কত হচ্ছে? এখানে 2 বসিয়ে দিলে হচ্ছে এখানে 2 2 = 4 + 3 2 = 6 প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 12, তাহলে হচ্ছে এর এলিমেন্টস হচ্ছে 12। এরকম করে
প্রত্যেকটা এলিমেন্টসকে বার করতে হচ্ছে, কিন্তু আমরা এই এলিমেন্টসগুলোকে দেখতে পাচ্ছি না। তাহলে যেই জিনিসটা ঢাকা আছে সেই জিনিসটাকে কি বলছি? প্রপার্টি মেথড বা সেট বিল্ডার পদ্ধতি। বিল্ডিংয়ের মধ্যে তুমি দেখতে পারো না। তাহলে দুটো যে প্রপার্টি দেওয়া আছে, প্রথম প্রপার্টিটা কি? রস্টার পদ্ধতি, যেটা কি না এটাকে বলা হবে নাঙ্গাপুঙ্গা পদ্ধতি। আর যে প্রপার্টি মেথড আছে বা সেট বিল্ডার মেথড, এটাকে বলা হয় ঢাকাঢুকি পদ্ধতি। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তুমি আরোভাবে মনে রাখতে পারো, চিকেন রোস্টকে তুমি কিন্তু পুরো ওপেন থাকে, নাঙ্গা থাকে, কোনো রকম তার বস্ত্র থাকছে না। আচ্ছা, প্রপার্টি মেথডে কি? বিল্ডিং মেথড। বিল্ডার মানে বিল্ডিং, বিল্ডিংয়ের মানে কি? জানলা দিয়ে তুমি সব কিছু গোছানো, সিকোয়েন্সিয়ালি ধাপ 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 বিল্ডিং থাকছে। তাহলে প্রপার্টি মেথড কি আর রোস্টার মেথড কি? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে আবার একটা সেট বিল্ডার মেথডের একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ধরো সাপোজ তোমাকে দেওয়া আছে এরকম এক্স একটা সেট, যে সেটটা কি না বিলংস টু কি না এ একটা ন্যাচারাল এর সাথে সাচ দ্যাট বিলংস টু একটা ন্যাচারাল নাম্বার এন, যেখানে এ লেস দেন ইকুয়ালস টু 5। তাহলে এর এলিমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না, বাট আমি ডিফাইন করতে পারছি কিভাবে না এর থেকে ছোট নাম্বারগুলো কোনটা? 1 2 3 4 5। এই যেই ন্যাচারাল নাম্বারের সেট, এই যেই রিয়েল নাম্বারের সেট, এই যেই ইন্টিজারের সেট, এগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে আমাকে জানাবে, আমি ওগুলো সব কিছু তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো আমার টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আর কি বলা আছে? ধরো এরকম একখানা দেওয়া আছে যে এক্স একটা সেট, যে সেটটা কিনা বিলংস টু করছে কোথায়? 2 আর 3-এর মাঝে, 2 আর 4-এর মধ্যবর্তী যে কোনো বাস্তব সংখ্যা সময়ের সেট। তাহলে সেটা কি ডিফাইন করা যাচ্ছে না? হ্যাঁ স্যার করা যাচ্ছে। কি না এক্স সাচ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন 4, এরকম করে ডিফাইন করব। তাহলে এটা কি আদৌ সেট ডিফাইন করা যাচ্ছে কি না সেটা জানাবে, সেটা বা ক্লিয়ার করবে। ঠিক আছে, তাহলে দুটো প্রপার্টি কী কী হয়ে গেল? একটা রস্টার পদ্ধতি আর একটা হচ্ছে প্রপার্টি মেথড। তাহলে প্রেজেন্টেশন অফ সেটস কী কী না একটা রস্টার পদ্ধতি আর একটা হচ্ছে প্রপার্টি মেথড। চলো এবার নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। নেক্সট টপিক কী বলা আছে? মানে ধরো তোমাকে একখানা কিছু ডেফিনেশন আমাদের জানতে হবে, সাম ডেফিনেশনস। ধরো ডেফিনেশনস আমরা জানবো, সেই ডেফিনেশনসগুলো কী কী? ধরো সাপোজ তোমাকে বলা হচ্ছে ফাইনাইট একটা টার্ম, আর একটা দেওয়া আছে ইনফাইনাইট। এই টার্মটা শুনলেই তোমরা বুঝতে পেরে যাও। বলছে একটা নদী, সেই নদীরটা কি ফাইনাইট লেন্থ আছে। আচ্ছা, তোমাকে বলে দিলাম যে ধরো আকাশ বা মহাকাশ তুমি লেন্থ মাপতে বলা হচ্ছে, সেটা কি ইনফাইনাইট। ইউনিভার্স তোমাকে লেন্থ মাপতে বলেছে, সেটা কি ইনফাইনাইট। তাহলে ফাইনাইট আর ইনফাইনাইটের ডেফিনেশন আশা করি তোমাদের জানা আছে। তাহলে ফাইনাইট সেট কি না, ধরো যে সেটের পদসমূহকে গণনা দ্বারা নির্ণয় করা সম্ভব হয় তাকে কি বলা হচ্ছে না সেই সেটটাকে বলা হচ্ছে ফাইনাইট সেট। তাহলে যে সেটের পদসমূহকে নির্ণয় করা যায় না সেই সেটটাকে কি বলা হচ্ছে, বা টোটাল ধরো সমস্ত গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব হচ্ছে না, তাকে কি বলা হচ্ছে? ইনফাইনাইট সেট। ধরো তোমাকে বলা হলো কালেকশন অফ ভাওয়েল সেট, বা ভাওয়েলের ধরো কালেকশন যেটা সেটটা, সেটাকে কি বলে? আচ্ছা, এবার এই যে বড় হাতের লিখছি আর ছোটো হাতের লিখছি, এই ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করো। একটা সেটকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল আকার দ্বারা, ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে ABCD দ্বারা। ঠিক আছে, এটা জিনিসটা বলা হয়নি, স্কিপ হয়ে গেছে। ক্যাপিটাল অ্যালফাবেট দ্বারা সেটটাকে রিপ্রেজেন্ট করা হয়। সেটের মাঝের যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোকে ABCD ছোটো হরফের অক্ষর দ্বারা লেখা হয় এবং তাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করা হয়। তাহলে ক্যাপিটাল আকার দ্বারা কি রিপ্রেজেন্ট করা হচ্ছে? স্যার সেটগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর কি করা হচ্ছে না স্মল যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো দিয়ে কি করছি না সেই অ্যালফাবেটগুলো দিয়ে আমরা সেটের এলিমেন্টসগুলোকে ডিফাইন করছি, মানে সেটের ভেতরে যেগুলো আছে। তাহলে ধরো তোমাকে একখানা দেওয়া হলো ভাওয়েলের সেট, কালেকশন অফ ভাওয়েল সেট। তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে AEIOU। ঠিক আছে, তাহলে এটা কি ডিফাইন করা যায়? হ্যাঁ স্যার, ফাইনাইট এটা নির্ণয় করা যাচ্ছে যে 5টা এলিমেন্টস আছে, 6টা এলিমেন্টস আছে, কি আছে না আছে সেগুলো জানা যাচ্ছে। তাহলে বলছি ন্যাচারাল নাম্বারের সেট একটা, ঠিক আছে, সেটা কি ফাইনাইট নাম্বারের সেট? না স্যার, সেটা ফাইনাইট নয়। ধরো একটা ন্যাচারাল সেট দেওয়া আছে, বা এরকম দেওয়া আছে ওয়াই সেট একটা দেওয়া আছে যেটা কিনা বিলংস টু 1/x, যেখানে x বিলংস টু কি না ন্যাচারাল নাম্বার। তাহলে কি হবে? এই যে এই সিম্বলটা দিচ্ছি, এই সিম্বলটা মানে কি সাচ দ্যাট বা ইমপ্লাইজ দ্যাট। ঠিক আছে, এবার ফান্ডাটা মজার জিনিস, একটা দুটো ডেফিনেশন আসবে, যেই ডেফিনেশনগুলো তোমাদের JEE-তে খুব কাজে লাগবে। একটা হচ্ছে নিউমারেবল
আর একটা নন ডি নিউমারেবল। এর বাংলা কি না স্যার, এর বাংলা হচ্ছে ডি নিউমারেবল আর নন ডি অগণনযোগ্য। মানে ধরো একখানা সেট দেওয়া আছে, যে সেটটা তুমি ইনফাইনাইট, কিন্তু কোনো না কোনো দিন হিসেব যদি করো তাহলে তুমি কিছু না কিছুভাবে খুঁজে পেতে পারো। কিভাবে? মানে ধরো এই ধরনের যে সেটগুলো আছে, ডিনিউমারেবল যে সেটগুলো আছে, সেই সেটগুলোকে কী করতে পারো না, তুমি ক্রোনোলজিক্যালি সাজাতে পারো বা অনুক্রম আকারে বা সিকোয়েন্সের আকারে তুমি সাজাতে পারো। যে সেটগুলোকে সিকোয়েন্সের আকারে তুমি সাজাতে পারবে তাকে কি বলা হবে? ডিনিউমারেবল। তাহলে কী আকারে লিখবো না, সিকোয়েন্স যদি হয় তখন সেটা হচ্ছে ডিনিউমারেবল নিউমারেবল। আর যদি সিকোয়েন্স না হয়, নট সিকোয়েন্সে যদি সম্ভব হয় সিকোয়েন্স, তাহলে সেটাকে কি বলবো? নন ডি নিউমারেবল। ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট আছে? নন ডি নিউমারেবল। ঠিক আছে, তাহলে এই যে ডি নিউমারেবল আর নন ডি নিউমারেবল বললাম, এটার ডেফিনেশনটা কি আবার ভালো করে বোঝো। যে সেটটাকে বা নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে এরকম সংজ্ঞাত কোনো অসীম সেটকে যদি আমরা কোনো কী আকারে করতে পারি না, আমরা সিকোয়েন্সে যদি সাজাতে পারি বা অনুক্রম আকারে যদি প্রকাশ করা সম্ভব হয়, তখন তাকে কি বলা হবে? ডি নিউমারেবল সেট বলা হবে। আর যদি সিকোয়েন্সের আকারে না সাজানো যায়, তখন তাকে নন ডি নিউমারেবল সেট বলা হবে। যেরকম ধরো একখানা সেটের এক্সাম্পল এর আগে দিয়েছিলাম, হ্যাঁ ধরো এরকম আকারে, ধরো এক্স, সাপোজ জেড সেট একটা আছে, কীরকম? জেড সেট বিলংস টু এক্স কী হিসেবে না, এক্স <4 <2। এই যে এই জিনিসটাকে, এটাকে কোনো রকমভাবে তুমি সিকোয়েন্সে গোছাতে পারবে না। কেন না, এর মধ্যে প্রচুর নাম্বার আছে। কীরকম হিসেবে? ধরো 2 আর 4 এর মধ্যে তুমি হিসেব করছো এক্সকে, ঠিক আছে? তাহলে 2.01, 2.001, 2.00001, 2.0000011, এই ধরনের যে সেটগুলোকে আছে তুমি কোনো রকমভাবে সিকোয়েন্সে সাজাতে পারছো না, তাহলে এই ধরনের সেটগুলোকে কি বলছে? নন নিউমারেবল সেট বলা হচ্ছে বা অগণনযোগ্য বলা হয়। কিন্তু ধরো সাপোজ এরকম দেওয়া ছিল, ধরো যে একটা এক্স সেট দেওয়া আছে, এক্স সেটটাকে কি না, এক্স জেড ইকুয়ালস টু একটা এক্স দেওয়া আছে, যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে বাস্তব সংখ্যার সেট দেওয়া আছে। তাহলে 1 2 3 4 এরকম করে করে যদি ইনফাইনাইট অবধিও যাই, তবুও এটাকে অনুক্রম আকারে সাজানো যাচ্ছে। দেখো 1 2 3 পরপর আছে, তাহলে এই যেই আকারে যে সাজানো যাচ্ছে বা সিকোয়েন্সে সাজানো যাচ্ছে, এইটাকে কি বলছে? নন ডি নিউমারেবল সেট। এতটা ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই। চলো ফটাক সে একটু নেক্সট কোয়েশ্চেনের দিকে যাও বা নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। কীরকম? এর আগেরটা কি পড়লাম? একটা হচ্ছে সসীম আর অসীম সেট। আচ্ছা, এবার যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে সিঙ্গল টোন সেট, বা এটাকে বলা হয় একপদী সেট। যদি বাংলায় লেখা হয় তাহলে এটাকে বলা হয় একপদী সেট। এই একপদী সেটটা কি বা সিঙ্গল টোন সেটটা কি? ধরো একখানা এ সেটের মধ্যে একটা এলিমেন্টস আছে 2, সেই এলিমেন্টসটা কি? সেই এলিমেন্টসটা হচ্ছে কি না, একটাই দেখো সেট আছে বা একটাই এলিমেন্টস আছে, অন্য এক্সট্রা নেই। আমাদের কি আর কোনো এক্সট্রা এলিমেন্টস আছে? না, নেই। তাহলে ধরো আবার এরকম হিসাবে লিখলাম যে বি সেট একটা এক্স সেট, যেটা কি না এর মধ্যে এক্সটা সেই এর আগে লিখেছিলাম না 2 আর 4 এর মধ্যে বিলং করে, বাট এক্স একটা অখণ্ড সংখ্যা, মানে যেটা কি না কোনটা হচ্ছে স্যার 3 হচ্ছে। তাহলে এর মধ্যে কি এলিমেন্টসটা, বি সেটের এলিমেন্টসটা কি আছে? 3 আছে। তাহলে এই যে জিনিসটা, যার ক্ষেত্রে একটাই এলিমেন্টস, তাকে বলা হচ্ছে সিঙ্গেলটন সেট। কোনো ডাউট আছে এতে? না, কোনো রকম ডাউট নেই আশা করি। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। নেক্সট টপিকটা বলছে নাল অর ভয়েড সেট। এটাকে কি বলা হয়? এটাকে এমটি সেট বলা হয়। এমটি সেট, ধরো বললাম ফাই সেট এরকম একটা সেট যেটা কি না এক্স, যেখানে এক্স একটা যুগ্ম সংখ্যা, যেখানে x² = 25 দেওয়া আছে সাপোজ। তাহলে এক্স কি যুগ্ম সংখ্যা পসিবল আছে? না স্যার, একটাও পসিবল নেই। কেন না, এক্সের ভ্যালু কত হবে স্যার? 5 হবে। তাহলে আমি যদি এটাকে প্লাস মাইনাসে বলতাম তখন ঠিক ছিল, বাট এখানে কি হচ্ছে না, এখানে যুগ্ম অযুগ্মর ব্যাপার চলে এসছে। কি বললাম বুঝতে পেরেছো? না কোনো রকম কোনো ডাউট আছে?
আশা করি এতে ডাউট নেই। তাহলে এর মধ্যে যার ক্ষেত্রে এই ধরনের সেটটা আমি পাচ্ছি না তাকে কি বলছে, এমটি সেট। এমটি সেটকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় না স্যার ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কীভাবে লেখা হয়, ফাই এরকম, এটাকে বলা হয় এমটি সেট। তাহলে সেট কীভাবে লেখা হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হবে, এলিমেন্টসগুলো ভেতরে থাকবে সেটা ছোটো হরফের আলফাবেট দ্বারা লেখা হয়। কিন্তু এখানে যেহেতু দেখো কোনো এলিমেন্টসই নেই তাই জন্য এটাকে কি বলছি, নাল বা ভয়েড সেট বা এমটি সেট। এবার যে জিনিসটার দিকে যাব সেই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কি না সাবসেট। সাবসেটটা কি, সাবসেট হচ্ছে এরকম একটা সেট, ধরো সাপোজ এই ডেফিনেশন যদি বলতে যাই, ধরো দুটো সেট এ আর বি সেট এরকম আছে যে বি সেটের প্রত্যেকটা সেট এ সেটের পদ, ঠিক আছে, তখন বি সেটকে এ সেটের সাবসেট বলা হবে। মানে ধরো এ সেটের মধ্যে এলিমেন্টস আছে এরকম, এ সেটের মধ্যে এলিমেন্টস আছে 1 2 3 4 5 6 7 8 এরকম এলিমেন্টস আছে, ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট আছে। বি সেটের এলিমেন্টস আছে 3 4 5। তাহলে বি সেটের দেখো প্রত্যেকটা পদ কি এখানে আছে, হ্যাঁ স্যার প্রত্যেকটা পদ আছে। আচ্ছা আর একটা এক্সাম্পল দেখি, ধরো বি একটা সেট দেওয়া আছে, যে বি সেটটা বা এটা একটা পি সেট দেওয়া, অ্যালফাবেট এ সেট দেওয়া আছে ধরো, যেটা কি না এক্স, এক্স হচ্ছে কি না ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেট, ঠিক আছে, অ্যালফাবেটস। আচ্ছা এবার বলো দেখি, না আমি যদি বলি ধরো একটা এরকম যে বি সেট এরকম একটা, বা ভি সেট একটা সাপোজ ধরো, ভি সেট হচ্ছে ওয়াই, যে ওয়াইটা কি রিপ্রেজেন্ট করছে না স্যার ভাওয়েলস বা স্বরবর্ণগুলোকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। ভাওয়েলসকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে এর মধ্যে কি এই এলিমেন্টসটা কি এ সেটের মধ্যে আছে না, হ্যাঁ স্যার আছে। কেন না ভি সেটের প্রত্যেকটা পদ, আমি তোমাকে ডেফিনেশনটা কি বললাম সাবসেটের ক্ষেত্রে কি ডেফিনেশন দিলাম না বি সেটের প্রত্যেকটা পদ যদি এ সেটের মধ্যে এ সেটের এলিমেন্টস হয়, বি সেটের প্রত্যেকটা পদ যদি এ সেটের অন্তর্ভুক্ত হয় তখন তাকে কি বলবো, সাবসেট বলবো। সেটাকে কি আকারে লেখা হয় না, সেটাকে লেখা হয় বি ইজ এ সাবসেট অফ এ, সাবসেটের সিম্বল দেখিয়েছিলাম এর আগে। আচ্ছা যদি ধরো একইভাবে এ সেটের সমস্ত পদ বি সেটের অন্তর্ভুক্ত হয় তখন তাহলে কীভাবে লেখা হবে না, একটু ফ্রেশ জায়গায় চলে যাই, তখন বলা হচ্ছে এ ইজ এ সাবসেট অফ বি। কোনো রকম কোনো ডাউট আছে এতে, আশা করি নেই। ধরো বি সেটের এরকম একখানা, বি সেটকে এ সেটের উপসেট বোঝাতে গেলে এরকম ধরো এই একটা থালা, এই থালার আচ্ছা তুমি মিষ্টি দোকানে গেছো, এটা সুইট শপ, তুমি সুইট শপে গেছো, সেখানে গিয়ে অনেকগুলো সুইটস কিনলে, সুইটের যে প্যাকেটটা আছে সেই সুইটের প্যাকেটের মধ্যে যে সুইটগুলো আছে সেই সুইটগুলো কি সুইট শপে আছে, হ্যাঁ, তখন এটাকে বলা হবে সাবসেট অফ সুইট শপ। ধরে নাও তুমি কেএফসির ফ্র্যাঞ্চাইজি নিয়েছো, ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজি মানে ওর তুমি দোকানটা চালাতে চাইছো এরকম কেএফসিরই এলিমেন্টস নিয়ে, কেএফসি থেকে মালপত্র এলো তোমার কাছে, তাহলে তুমি কি তোমার কাছে যে চিকেন এলিমেন্টসগুলো আছে বা মাটনের যে চিকেনের যে বিভিন্ন ধরনের বা ফ্রাইস যেগুলো আছে বা কোল্ড ড্রিঙ্কসের যেগুলো আছে সেইগুলো কি কেএফসিতে আছে অলরেডি, হ্যাঁ স্যার ওখানেও আছে। তাহলে কি বলা হবে যে ছোটো যে তুমি যে শপটা খুলেছো সেই শপটা কি ইজ এ সাবসেট অফ কোন শপ না মেন কেএফসির যে ব্রাঞ্চ আছে তার। কোনো রকম কোনো ডাউট আছে এতে, আশা করি নেই। তাহলে একে কি আকারে লেখা হচ্ছে না একে লেখা হচ্ছে এ ইজ এ সাবসেট অফ বি। এবার একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা এখন বলবো প্রপার সাবসেট না, থাক এখন বলছি না, পরে বলছি। এবার চলে আসছি ইকুয়াল সেটের আকারে। ইকুয়াল সেটটা কি না, ধরো দুটো সেটের যদি এলিমেন্টস, এ সেটের যে এলিমেন্টসগুলো আছে ধরো 1 2 3, বি সেটেও এলিমেন্টসগুলো আছে 1 2 3। ও স্যার বললেন যে 1 2 3 লিখলেন 2 3 1, মনে করে দেখো সেট কি ক্রমনিরপেক্ষ, মাথায় আছে না কোনো রকম ভুলে গেছো? আচ্ছা তাহলে ক্রমনিরপেক্ষ হয়ে গেলেই কি তখন তাহলে সেট হিসেবে লেখা যায় না স্যার, সেটের 3টে প্রপার্টি আছে, সেই 3টে প্রপার্টি আমি এর আগেও বলেছি, ওই জিনিসটা খুব ভালো করে তোমাকে মুখস্থ করতে হবে।
আচ্ছা, এবার তাহলে দেখো দেখি এখানে এ আর বি সেটটা যেটা আছে, এই যে এই এ সেটটা আর বি সেটটা যেটা আছে, এই এ সেট আর বি সেট কি না, এই এ সেট আর বি সেট কি দুটোর মধ্যে এলিমেন্ট সেম আছে স্যার, তাহলে এ সেট ইকুয়ালস টু বি সেট বলা যেতে পারে খোকা না? হ্যাঁ স্যার বলা যেতে পারে, খুব ইজি। তাহলে কি বলছে দেখো, একটা এলিমেন্টস যদি এক্স হয়, এক্স বিলংস টু যদি বি হয়, তাহলে এক্স বিলংস টু এ হতেই হবে ইফ দে আর দ্য ইকুয়াল সেট এ ইকুয়ালস টু বি। যদি তাদের মধ্যে কোনো এলিমেন্টস একটা কমন না থাকে তখন তারা ডাজ নট বিলংস টু। ঠিক আছে, এবার ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 3a, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল, প্লাস 2 ইকুয়ালস টু 0, এর দুখানা ধরো হচ্ছে বীজ আছে। বলছে একটা এলিমেন্টস এ সেটের একটা এলিমেন্টস হচ্ছে এক্স সেটের মধ্যে এলিমেন্টস আছে -2 -1, আর ওয়াই সেটে হচ্ছে এটা ইকুয়ালস টু এ, যেখানে এ হচ্ছে একটা বীজ অফ সমীকরণের বীজ, যেটা কিনা এই সমীকরণটার। তাহলে একটা কথা বলে দেখি, এই সমীকরণটা থেকে কী আসছে স্যার? দুটো ভ্যালু আসছে, সেটা হচ্ছে -2 -1। তাহলে এই সেটটা এক্স সেট আর ওয়াই সেট কি সেম? হ্যাঁ স্যার, এক্স সেট আর ওয়াই সেট সেম। ম্যাথমেটিক্সে একটা জিনিস মাথায় রাখো, ম্যাথের ক্ষেত্রে যা যা টপিক আছে সব কিছু কিন্তু ইমপ্লাইজ করার জন্য এসেছে। মানে ধরো ফিজিক্সে কোনো কিছু করতে গেছে, করতে গিয়ে দেখছে ধাক্কা খেয়ে গেছে, তাই জন্য ম্যাথের ইমপ্লিকেশন এসেছে। তোমরা যদি ট্রান্সপোর্টেশন প্রবলেম পড়ে থাকো কোথায় না এলপিপিতে, যদি এখনও কেউ না দেখে থাকো, 12-এ যখন উঠবে তখন জানতে পারবে। সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে দেখবে সেটাও একটা কিন্তু ধান্দার জন্য, মানে মানুষ দরকার ছাড়া সেই কিন্তু ম্যাথ অ্যাপ্লাই করেনি, খালি দরকার ছাড়া ম্যাথে আসেনি, যখনই দরকার পড়েছে তখনই এসেছে। প্রবাবিলিটি বলে একটা জিনিস আছে, সেই প্রবাবিলিটি যখন পড়বে তখন জানতে পারবে যে মানুষ জুয়া খেলতে যখন প্রথম গেছিলো তখন গিয়ে তার প্রবাবিলিটির কথা মনে পড়েছিল, যে আচ্ছা ধরো 10টা কার্ড আছে, তাহলে কি করতে হবে, আমার কাছে এই কার্ডগুলো এইটা এরকমভাবে যদি আমার আসে তাহলে কি হবে, এই ধরনের জিনিসগুলো জানার জন্য প্রবাবিলিটি আসে। মনে করে দেখো, পাশা খেলা একটা জায়গায় কোথাও ছিল, সেই পাশা খেলার জিনিসগুলোকেও ক্যালকুলেশন করতে হয়, যে কটা 6 পড়বে, কত ভ্যালু আসবে, সেগুলো জানতে হয়, খুব ভাইটাল জিনিস এগুলো। তাহলে সেট থিওরি কি না, সেট থিওরি হচ্ছে বেসমেন্ট অফ ম্যাথমেটিক্স, এটা ঠিক আছে। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। এর আগে কি বললাম না, এ সেটের সমস্ত, যদি এ সেটের সমস্ত এলিমেন্টস বি সেটের উপাদান হয় তাহলে কি এ ইজ এ সাবসেট অফ বি। এবার বলছে প্রপার সাবসেট, প্রপার সাবসেট, প্রপার সাবসেটটা কি, মানে ধরো দুটো সেট আছে এ সেট আর বি সেট, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, এবং এ সেটে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটেরই পদ, এবং এ সেটে কমপক্ষে একটি পদ আছে যা বি সেটের উপাদান নয়। মানে ধরো বি সেটে আছে এরকম এলিমেন্টস, বি সেটে আছে 1 2 3, এ সেটে আছে এরকম 1 2 3 তো আছেই আছে, তার সঙ্গে একখানা এক্সট্রা আছে 5। তাহলে বি সেটের কী বললাম, ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, কিন্তু এ সেটে একটা এলিমেন্টস কমপক্ষে, মানে ওর থেকে অনেক বেশি থাকতে পারে, একটা এলিমেন্টস বেশি আছে, তখন তাকে কি বলা হবে, যথার্থ উপসেট বলা হবে। আচ্ছা, এবার যদি বলি ধরো এই যথার্থ উপসেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, না মনে করে দেখো, এ সেটকে বি সেটকে এ সেটের প্রপার সাবসেট বলা হচ্ছে, বি সেট ইজ এ প্রপার সাবসেট অফ এ, নিচের ইকুয়ালস টুটা নেই, আর কিছু নেই। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যখনই কি হয়ে যাবে না, যখনই দুটো সেটের ক্ষেত্রে এলিমেন্টসগুলো নাম্বার অফ এলিমেন্টস সেম হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে না, সেটা হচ্ছে প্রপার সাবসেট দাঁড়াচ্ছে না, তখন সেটা সাবসেট হয়ে যাচ্ছে। এইবার এর মধ্যে যে সেটটা বি সেটটা এ সেটের সাবসেট, তাহলে এ সেটকে কী বলা হবে না, তার অধিসেট বলা হবে। দেখা যাক কী বলা আছে ডেফিনেশনটা। তাহলে এ সেটটাকে কী বলা হচ্ছে, এ সেট ইজ এ অধিসেট, একে কী বলা হবে, অধিসেট। স্যার এর ডেফিনেশনটা কি বা এর ইংলিশটা কি না, এটাকে বলা হবে সুপারসেট। ঠিক আছে, তাহলে সাবসেট কি হলো, ধরো বি সেটের প্রতিটা এলিমেন্টস প্রত্যেকটি পদ এ সেটে আছে এবং এ সেটে কমপক্ষে একটা বেশি থাকবে, তখন তাকে বলা হবে কি, প্রপার সাবসেট। ওকে, চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। নেক্সট টপিক কী বলা আছে, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটটা কি না, ইউনিভার্সাল সেট হচ্ছে এরকম একটা সেট যে সেটের মধ্যে সমস্ত ধরনের সেটগুলো ঢুকে যাবে। মানে
ধরো সেট সম্পর্কিত যখন আলোচনা করা হচ্ছিল তখন একটা বড় সেটের ক্ষেত্রে নেওয়া হয়েছে, সেই সেটের মধ্যে বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলোকে ওই সেটের সাবসেট হিসেবে ইমাজিন করা হচ্ছে। মানে ধরো একখানা এরকম ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা ডিনোট করা হচ্ছে। ধরো এ সেটটা একটা আছে, যে সেটটা কিনা 0 1 2 3 4 এরকম আছে। বি সেট একটা আছে, 5ও দিয়ে দিলাম। বি সেট একটা আছে, বি সেট হচ্ছে 1 3 5 9 11 এরকম আছে। সি সেট একটা আছে, 0 1 2 এরকম আছে। তাহলে একখানা সেট যদি এরকম থাকে ইউনিভার্সাল সেট, যেটা কিনা 0 1 2 3 4 5 9 11 17 এরকম যদি সেট থাকে, তাহলে এই যে বড় সেটটা আছে বা বৃহত্তর সেটটা আছে তাকে কি বলা হচ্ছে? ইউনিভার্সাল সেট। তাহলে যে কোনো সেটই কি ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হবে। কি বললাম বুঝতে পেরেছো? বলো না স্যার বুঝতে পারিনি। কীরকমভাবে সাবসেট হচ্ছে দেখো, সমস্ত সেটই তো ইউনিভার্সাল সেটের থেকে ছোট, আর সমস্ত সেটের এলিমেন্টসগুলো ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। সার্বিক সেট বলা হচ্ছে এটাকে। সার্বিক সেটের ডেফিনেশন যদি কি বলা হয়, বলা হচ্ছে একটি নির্দিষ্ট বৃহত্তর সেটকে সার্বিক সেট বলা হবে যদি সেটার মধ্যে সমস্ত ধরনের এলিমেন্টসগুলো আছে। কোন এলিমেন্টসগুলো? যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেই ধরনের এলিমেন্টসগুলো যখনই থাকবে তখন তাকে কি বলা হচ্ছে না, সেটাকে সার্বিক সেট বলা হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? মজার জিনিস এই সার্বিক সেটটা, দেখো এটা খুব কাজে লাগবে। এরপরে যাচ্ছি আমরা নেক্সট টপিকের দিকে। এটা খুব 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 ভাইটাল টপিক, সেটা হচ্ছে কি না পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে বলা আছে যে সেটের পদসমূহ একটি প্রদত্ত সেট এ সেটের উপসেট হবে। মানে ধরো একটা এ সেট তোমাকে প্রদত্ত করা আছে, এটা হচ্ছে এ বি সি। এবার যে কোনো ধরনের সেট যেটা কিনা ইজ এ সাবসেট অফ এ সেট, মানে এ সেটের যদি সাবসেট হয় তখনই তাকে কি বলা হবে? সেটা হচ্ছে তার সূচক সেট। কীরকম সূচক সেট? ধরো একখানা এলিমেন্টস নিচ্ছি সেটগুলো, সেটা হচ্ছে এ সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টস, বি সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টস, সি। আচ্ছা এবার দুটো করে নিলাম, এ বি সেট আছে একটা সেট, বি সি একটা সেট, সি এ একটা সেট। আচ্ছা এবার তিনটে নিলাম, এ বি সি। আচ্ছা এবার এমন একটা এলিমেন্টস নিলাম যেটা কিনা কিছুই নেই, নাল সেট। তাহলে কি স্যার এইগুলো কি প্রত্যেকটা সূচক সেট? হ্যাঁ স্যার, এইগুলো এক একটা প্রত্যেকটা সূচক সেট। তাহলে যে কোনো সেটকে যদি যে সেটের পদসমূহ একটি প্রদত্ত এ সেটের সাবসেট, তাদের প্রদত্ত সেটের সূচক সেট বলা হবে। ঠিক আছে, যে সেটটা তোমাকে দেওয়া আছে তার পাওয়ার সেট বলা হবে। তাহলে আমাকে একটা কথা বলে দেখি, এখানে এলিমেন্টস কটা ছিল? স্যার তিনটে এলিমেন্টস ছিল। কটা সূচক সেট পেলাম? একটা দুটো তিনটে, চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে জটা হবে, ধরো এ সেটের সাবসেট কি এলিমেন্টস কটা? তিনটে। তাহলে সূচক সেট কটা এলিমেন্টস হবে? 2 কিউব, 8খানা সূচক সেটের হচ্ছে এলিমেন্টস। এটা টোটালটাকে একটা সূচক সেট লেখা হয়, একে পি এ দ্বারা ডিনোট করা হয়। কি বললাম বুঝতে পেরেছো? খুব মজাদার জিনিস এই সূচক সেটটা। কি মজাদার হিসেবে না, দেখো প্রত্যেকটা এরকম, ধরো তোমাকে আমি তিনটের ক্ষেত্রে বের করে দিলাম, তাহলে দুটোর ক্ষেত্রে যদি থাকতো, ধরো এ আর বি এলিমেন্টস আছে, তাহলে এর সূচক সেট কত হবে? একটা এ হলো স্যার, একটা বি হবে, এটা এ সেট আছে, তাহলে পি এর সমান কত হবে? সূচক সেট কী হবে? আর একটা হচ্ছে স্যার এ বি হতে পারে, হ্যাঁ স্যার এ বি হতে পারে। আর একটা হচ্ছে স্যার ফাই সেট হতে পারে, নাল সেট হতে পারে, হ্যাঁ স্যার হতে পারে। তাহলে এলিমেন্টস কটা ছিল? দুটো ছিল। টোটাল নাম্বার অফ এলিমেন্টস এখানে কত হলো সূচক সেটের? 2^2, দ্যাট ইজ ইকুয়ালস টু 4। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে যদি ধরো এ সেটের পদ সংখ্যা যদি n হয়, তাহলে সূচক সেটের পদ সংখ্যা কত হবে? পি এ ইকুয়ালস টু 2^n হবে। কী বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কীভাবে হবে দেখো, এটা তোমাদের যতক্ষণ না পারমুটেশন কম্বিনেশন বুঝতে পারবে না, যার যার হয়ে গেছে তার খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। যখন একটা পদ সমন্বিত এ সেটের উপসেটের সংখ্যা কত হলো? না স্যার উপসেটের সংখ্যা হলো NC1 খানা। দুটো পদ সমন্বিত এর উপসেটের সংখ্যা কত হলো এ সেটের? স্যার এটা হলো NC2 খানা। তিনটে পদ সমন্বিত এর ক্ষেত্রে কত হবে? স্যার NC3 খানা। সিমিলারলি তাহলে এখান থেকে কত পাবো স্যার? না এখান থেকে পাচ্ছি ফর্মুলা এ সেটের ধরো টোটাল পদ সংখ্যা কত হচ্ছে n সমন্বিত, n সংখ্যক হলে কত হবে স্যার? 1 + NC1
প্লাস NC2 প্লাস এরকম করে ডট 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 NCN খানার সংখ্যা। তাহলে এটার ভ্যালু কত না, এটার ভ্যালু হচ্ছে 1 + 1 হোল টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ রাশি যখন পড়বে তখন গিয়ে এর এক্সপানশনটা তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কি বললাম? এখন তোমাদের জানার দরকার নেই, যখন এটা বাইনোমিয়াল থিওরেম পড়বে তখন এই প্রুফটা জেনে যাবে। আমরা এখানে নর্মালি বেসিক ওয়েতে বুঝে নেব। তাহলে যদি 4টে এলিমেন্টস থাকে, তোমরা ফট করে হোমওয়ার্ক একটা লিখে ফেলো, এ সেট একটা সেট লিখেছি যেটা কিনা এলিমেন্টস আছে ABCD, তাহলে তার ক্ষেত্রে সূচক সেট কী হবে? কি বললাম, বুঝতে পেরেছো? তার ক্ষেত্রে সূচক সেট কী হবে সেটা আমাকে লিখবে। নাম্বার কটা হবে স্যার বলে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 4 4খানা আছে, তাহলে 2 2 4 2 8 2 16, তাহলে 16খানা যে সূচক সেটের এলিমেন্টসগুলো আছে সেটা আমাকে নির্ণয় করে দেখাবে। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। নেক্সট টপিক কী বলেছে? নেক্সট টপিক বলছে নাল সেট প্রপার্টি। এটা একটা নাল সেট বলছে যে কোনো সাবসেট, যে কোনো সেটের সাবসেট। নাল সেট phi is a subset of A set, phi is a subset of B set, phi is a subset of C set। মানে বুঝতে পারলে না? দেখো কিভাবে হয়। ধরো phi সেটের মধ্যে তো কোনো এলিমেন্টসই নেই, কিন্তু phi সেট A সেটের সাবসেট হবে না। এই যে এটা যদি ইমাজিন করে নিই, তাহলে কি হচ্ছে, phi সেটের মধ্যে কোনো এলিমেন্টস নেই, কিন্তু A সেটের মধ্যে একটা না একটা এরকম আছে যেটা কিনা নাল সেট। কী বললাম, বুঝতে পারলে? তাহলে এরকম কখনোই পসিবল না যে কোনো একটা নাল সেট সমস্ত সেটের সাবসেট হতেই হবে, হতেই হবে, হতেই হবে। মজার জিনিস এটা দেখো। এবার জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে বলেছে ধরো প্রত্যেক সেটই, এক একটা সেট, এভরি সেট ইজ এ সাবসেট অফ ওন, মানে এ সেটটা এ সেটেরই সাবসেট। তাহলে এ সেট ইজ এ সাবসেট অফ এ, তাহলে বি সেট ইজ এ সাবসেট অফ বি। কেন না, বি সেটের সমস্ত এলিমেন্টস বি সেটেই তো আছে, এ সেটের সমস্ত এলিমেন্টস তো এ সেটেই আছে। তাহলে অসুবিধা কী হলো? তাহলে এটাকে কী বলা হচ্ছে না, এ সেটটা বি সেটের সাবসেট। ধরো এ সেট বি সেটের সাবসেট হচ্ছে, তাহলে বি সেট সি সেটের ধরো সাবসেট দেওয়া আছে, তখন বলা হবে এ সেট ইজ এ সাবসেট অফ সি সেট। বুঝতে পারলে না? এ সেটে ধরো এলিমেন্টস আছে এরকম 1 2, বি সেটে এলিমেন্টস আছে 2 1 3 7, সি সেটে এলিমেন্টস আছে 2 1 3 7 5 9। তাহলে এ সেটটাকে কি বলতে পারি, সাবসেট অফ সি সেট। হ্যাঁ স্যার, এ সেটের এলিমেন্টসগুলো সি সেটেই আছে, তাহলে এ সেটকে সি সেটের সাবসেট বলা যায়। খুবই মজাদার কথা। আচ্ছা, আর একটা কী প্রপার্টি হতে পারে স্যার? স্যার আর একখানা প্রপার্টি এরকম হতে পারে, বলা আছে ধরো এ সেট ইজ এ সাবসেট অফ বি সেট। হ্যাঁ, এতটা পেয়েছি, দেওয়াই আছে। বি সেট আবার বলে দিয়েছি সাবসেট অফ এ সেট, তখন কি এ সেট বি সেট সেম হবে? হ্যাঁ স্যার। কী করে সেম হয় না, ধরো একখানা এলিমেন্টস এক্স, যেটা কি না এ সেটের সাবসেট যদি হয় তাহলে কি এক্স বিলংস টু এ, তাহলে এ সে আবার এক্স সেটটা বি সেটের এলিমেন্টস, তাহলে এক্স বিলংস টু বি। তাহলে বলতে পারি সিমিলারলি এরকম একটা ওয়াই একটা এলিমেন্টস আছে, ওয়াই এলিমেন্টসটা বিলংস টু বি বলা আছে। সিমিলারলি ওয়াই এলিমেন্টসটা বিলংস টু এ হয়ে যাচ্ছে কোনটার জন্য, বি ইজ এ সাবসেট অফ এ এর জন্য। তাহলে আমাকে একটা কথা বলো দেখি, তুমি এখান থেকেই বলতে পেরে যাবে যে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে এলিমেন্টস অফ এ অ্যান্ড বি অলসো, তাহলে এ ইজ ইকুয়ালস টু বি সেট। কী বললাম, বুঝতে পেরেছো? তাহলে সমান সেটের ডেফিনেশন থেকে কী পাবো, এ ইজ এ সাবসেট অফ বি, বি ইজ এ সাবসেট অফ এ, তাহলে এ ইজ এ ইকুয়ালস টু বি। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। আর কিছু টপিক পড়ে আছে আপাতত। আচ্ছা, আজ এতটা পর্যন্তই থাকবে। এর পরের দিন কি করব, আমরা ভেন চিত্রণ বলে একটা টপিক আছে, সেই ভেন চিত্রণটা নিয়ে আলোচনা করব। ভেন ডায়াগ্রামের সম্বন্ধে জানবো, ভেন ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হয় আমরা সেটার সম্বন্ধে জানবো, সেট থিওরেম, সেটের প্রপার্টিগুলো কী কী আছে সেগুলো আমরা জানবো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।